ফেনীর নুসরাতকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টা মামলায় বেরিয়ে আসছে নানা ফাঁকফোকর, পুলিশের দুরকম বক্তব্য। যে মেয়েটার নাম কথা বলা হচ্ছে, আমরা ওই মেয়েটাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। আপনাদের কারো ক্লিয়ার করি, শম্পা নামে কাউকে আমরা গ্রেপ্তার করিনি। বাড়ছে আসামিদের পার পেয়ে যাওয়ার শঙ্কা। তদন্তকারী কর্মকর্তা সঠিকভাবে তদন্ত করে সিএসটা দাখিল না করে সেক্ষেত্রে আসামিরা বেনিফিট পাবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাস চাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের 5 লাখ টাকা দিল গ্রিন লাইন, বাকি 45 লাখ টাকা দিতে 1 মাস সময় দিল আদালত। চলমান উন্নয়ন টেকসই করতে বিজ্ঞান শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের দ্বারা দেশের পরিবর্তন সম্ভব নয়। মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 10ম স্প্যান, এখন দৃশ্যমান 1.5 কিলোমিটার সেতু। চলতি মাসেই বসবে আরও একটি স্প্যান। পুরো দমে চলছে মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত দ্বিতীয় ধাপের কাজ। জনভোগান্তি কমাতে নেওয়া হয়েছে নতুন কৌশল। নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ার প্রত্যাশা। এবং আইন অনুযায়ী ডাউনলিংক করা বিদেশি চ্যানেলে সম্প্রচার করা যাবে না কোনো বিজ্ঞাপন, জানালেন তথ্যমন্ত্রী। হুঁশিয়ার করলেন পরিবেশকদের। ফেনীর সোনাগাজীতে মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা চেষ্টার মামলায় বেরিয়ে আসছে নানা ফাঁকফোকর। অভিযুক্ত শম্পাকে আটকের কথা বলা হলেও আদালতে তোলা হয় উম্মে সুলতানা পপি নামের আরেক ছাত্রীকে। এদিকে রিমান্ড আবেদন শুনানির জন্য আদালতে নুসরাতের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। আর এসব জটিলতার কারণে আসামিদের পার পেয়ে যাওয়ার শঙ্কা বাড়ছে বলে মনে করছেন পাবলিক প্রসিকিউটর। ফেনীতে মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যা চেষ্টার ঘটনায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গত 8 এপ্রিল রাতে ভুক্তভোগীর ভাই বোরখা পরিহিত অজ্ঞাত 4 জনকে আসামি করে মামলা করেন। 9 এপ্রিল পুলিশের পক্ষ থেকে নতুন করে বলা হয় 8 জনের নাম উল্লেখ করে আরেকটি এজাহার দাখিল করা হয়েছে। 8 এপ্রিল লাইফ সাপোর্টে নেয়ার আগে মুমূর্ষ নুসরাত ডাইং ডিক্লেয়ারেশনে আগুন দেয় শম্পা নামে আরেকজনের জড়িত থাকার কথা বলেন। ঘটনাস্থল পরিদর্শন শেষে চট্টগ্রাম রেঞ্জের পুলিশের উপমহাপরিদর্শক শম্পাকে আটকের কথা জানান। এই যে শম্পা বা চম্পা বা আরো একটা নাম আছে এর মধ্যে, এই নামটা আমরা শুনছি, কিন্তু নামটা কিন্তু কনফার্ম না। তারপরে আমরা ওই নামের মেয়েটাকে জানেন যে আমরা জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি ইতিমধ্যে। যে মেয়েটার নাম কথা বলা হচ্ছে, আমরা ওই মেয়েটাকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসছি। তবে বুধবার দুপুরে এই মামলায় সন্দেহভাজন হিসেবে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয় উম্মে সুলতানা পপি নামের আরেক আলিম পরীক্ষার্থীকে। মামলার তদন্তকারী কর্মকর্তার দাবি, শম্পা নামে কাউকে খুঁজে পাওয়া যায়নি। এই পর্যন্ত 9 জন আসামি গ্রেপ্তার আছে। 9 জনের মধ্যে 6 জন অজ্ঞাতনামা এবং 3 জন এজাহারনামী আসামি। শম্পা নামে কাউকে আমরা গ্রেপ্তার করিনি। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আসামি পক্ষের আইনজীবী। আদালতে যে এজাহারটি দাখিল করা হলো সেখানে শম্পার কোনো অস্তিত্ব নাই এবং সম্রাট সম্পর্কে বিভিন্ন পত্রপত্রিকা এমনকি ডিএজি মহোদয় বলেছে শম্পা পুলিশ হেফাজতে আছে, কিন্তু আমরা আজকে পর্যন্ত তাকে আদালতের সোপর্দ করতে শম্পাকে দেখলাম না। তদন্তে গরমিলের সুবিধা নিয়ে আসামিরা পার পেয়ে যাওয়ার চেষ্টা করবে বলে মনে করেন পাবলিক প্রসিকিউটর। যদিও এজাহারকারী ঢাকায় থাকার কারণে ওকালতনামা অনেককে দিতে পারেননি, কিন্তু আইনজীবী সমাজ স্বপ্রণোদিত হয়ে অনেক আইনজীবী রাফির পক্ষে দাঁড়িয়েছে। সঠিকভাবে তদন্ত করে সিএসটা দাখিল না করে সেক্ষেত্রে আসামিরা বেনিফিট পাবে। আর যদি সঠিকভাবে তদন্ত করে যদি শাস্তি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে বাদী তার সুফল পায়। এ ঘটনায় সোনাগাজী থানায় ওসিকে প্রত্যাহার করে মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইতে হস্তান্তর করা হয়েছে। সময় সংবাদ, ফেনী। এদিকে নুসরাতকে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে 7 দিন, অন্য 2 আসামি প্রভাষক আফসার ও নুসরাতের সহপাঠী আরিফকে 5 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। নুসরাতের শারীরিক অবস্থা আগের মতোই থাকায় তাকে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে মেডিকেল বোর্ড। স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন,
তার অবস্থা ভালো হলেই সিঙ্গাপুরে নেওয়া হবে। বুধবার দুপুরে ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে ঝলসে দেওয়ার মামলার প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, ইংরেজি বিভাগের প্রভাষক আফসার উদ্দিন ও রাফির সহপাঠী আরিফকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় প্রত্যেকের 7 দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে অধ্যক্ষ সিরাজউদ্দৌলাকে 7 দিন এবং বাকি 2 জনকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেন জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শরাফুদ্দিন আহমেদ। 1 নম্বর আসামি সিরাজউদ্দৌলাকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন আর অপর 2 জনকে 5 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। এই মামলা বাদীপক্ষের আইনজীবী ছিলেন না, আমি বাদীপক্ষে রাষ্ট্রপক্ষে আমি কোর্ট ইন্সপেক্টর হিসেবে মামলা পরিচালনা করি। এদিকে ফেনীর পুলিশ সুপার ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রুহুল আমিনকে জড়িয়ে গণমাধ্যমে প্রকাশিত বক্তব্য নুসরাতের পরিবারের নয় বলে দাবি করেছেন তার ভাই। গতকালকে এক মিডিয়ার মাধ্যমে আমাদের এসপি মহোদয়ের বিষয়ে কিছু বক্তব্য প্রকাশ করেছেন, সেটা আমার পরিবারের বক্তব্য না। আমি এই বক্তব্যের নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আমাদের উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে নিয়ে যে বক্তব্য দিচ্ছে একটি মহল, তা আমাদের পরিবারের বক্তব্য না। অন্যদিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাক্তার সামন্তলাল সেন জানিয়েছেন, নুসরাতের অবস্থা এখনো আগের মতোই থাকায় তাকে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব হচ্ছে না। সিঙ্গাপুর জায়ান্ট হাসপাতালে আইসিইউ কনসালটেন্ট, কিডনি নেফ্রোলজি কনসালটেন্ট, প্লাস্টিক সার্জারি সবাই বসে একটা মিটিং করে সিদ্ধান্ত নেয় যে ওই কালকের মতোই আজকেও যে এই অবস্থায় তাকে এই 5 ঘন্টা জার্নি করা খুব ডিফিকাল্ট হবে। সেই জন্য আজকেও তারা বললো যে না, আরও ওয়েট করা উচিত, তারপরে আমরা ডিসিশন নিব তাকে আনতে পারবো কিনা। আমরা যে কোনো সময় পেশেন্টের ইনশাআল্লাহ যখন অবস্থার উন্নতি হবে এবং পেশেন্ট ট্রান্সফার করার মতো শারীরিক অবস্থা তৈরি হবে, তখন আমরা এই পেশেন্টকে সিঙ্গাপুরে ট্রান্সফার করার জন্য আমরা সবভাবে প্রস্তুত। গত 6 এপ্রিল ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে আলিম পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আরেকটি ভবনে ডেকে নিয়ে শরীরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেয় একদল মুখোশধারী। এখন সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। বাস চাপায় পা হারানো রাসেলকে অবশেষে 5 লাখ টাকা ক্ষতিপূরণ দিল গ্রিন লাইন বাস কর্তৃপক্ষ। আদালতেই এই চেক রাসেলের কাছে হস্তান্তর করা হয়। বাকি 45 লাখ টাকা 1 মাসের মধ্যে পরিশোধ করতে বলা হয়েছে। একই সঙ্গে রাসেলের চিকিৎসার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন গ্রিন লাইন বাস মালিক। ক্ষতিপূরণের টাকা এড়াতে বেশ কিছুদিন ধরে দৌড়ঝাঁপ করল গ্রিন লাইন পরিবহন কর্তৃপক্ষ। আদালতের আদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে গিয়েও হেরে যায় তারা। বুধবার ক্ষতিপূরণের 50 লাখ টাকা দিতে আবারও সময় চান বাস মালিক। বিকেল 3টা পর্যন্ত সময় বেঁধে দেন আদালত। 3টায় রাসেলের হাতে 5 লাখ টাকার চেক তুলে দেন গ্রিন লাইন পরিবহন পক্ষের আইনজীবী। বাকি 45 লাখ টাকা 1 মাসের মধ্যে পরিশোধ করতে বলেন উচ্চ আদালত। অ্যাক্সিডেন্টের ঘটনা, যে ক্রিমিনাল পেনাল অফেন্সটা, সেটাও আমরা চাচ্ছি খুব ইমিডিয়েটলি, কারণ ওটা তো অফেন্সটা ভিন্ন। তার পাটা কাটা গেল, সে পাওয়া ফেরত পাওয়া যায়। তারপর মাননীয় আদালতে আমরা যথেষ্ট ভালো আদেশ দিয়েছেন এবং এটা বাংলাদেশের জন্য দৃষ্টান্ত স্থাপন। এদিন গ্রিন লাইনের মালিকের আইনজীবী জানান, আদালতের আদেশ মেনে বাকি টাকাও পরিশোধ করা হবে। 50 লক্ষ টাকা তো এটা আদালতের নির্দেশ, এটা কমপ্লাই করতেই হবে। না করলে এইটার কনসিকুয়েন্স কি, এটা তাকে ভোগ করতে হবে। নো ওয়ান ইজ অ্যাবাভ দি ল অ্যান্ড দি কোর্ট। এই আদেশে সন্তোষ জানিয়েছেন 1 পা হারানো রাসেল। 5 কোটি টাকা দিয়ে একটা পা লাগাই, আমি আগের জীবনে ফিরে যেতে পারবো। বাকি যে 45 লাখ টাকা আদালত যেহেতু রায়টা দিয়েছে, রায়টা যেন দ্রুত কার্যকর। গত বছরের 28 এপ্রিল রাজধানীর যাত্রাবাড়ি ফ্লাইওভারে গ্রিন লাইন পরিবহনের একটি বাসের চাপায় 1 পা হারান প্রাইভেট কার চালক রাসেল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দুর্ঘটনা ঘটে, ক্ষতিপূরণের আদেশ দেন আদালত, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আইনি মারপ্যাচে আদালতের আদেশ উপেক্ষা করে দোষী পক্ষ, আর কেবল হতাশায় রয়ে যায় ভুক্তভোগীদের হাতে। 1989 সালে রাজধানীর শান্তিনগরে বাস চাপায় নিহত হন দৈনিক সংবাদের বার্তা সম্পাদক মোজাম্মেল হোসেন মন্টু। এ ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে মামলা হলে 26 বছর পর রায় দেন উচ্চ আদালত। মন্টুর পরিবারকে 3,52 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ করলেও এখনো পায়নি তার পরিবার। আদালতের রায়ের পরও ক্ষতিপূরণ পাননি চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ। 2011 সালের 10 আগস্ট তার পরিবারকে 4,61 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন উচ্চ আদালত। বাস মালিক আপিল করায় এখনো ঝুলে আছে ক্ষতিপূরণ প্রাপ্তি।
গত বছরের ৩রা এপ্রিল বিআরটিসি ও স্বজন পরিবহনের রেষারেষিতে এক হাত হারানোর পর মারা যান তিতুমির কলেজের শিক্ষার্থী রাজীব হোসেন। এ মামলায়ও ১ কোটি টাকা ক্ষতিপূরণের আদেশ দেন উচ্চ আদালত। তার পরিবারও পায়নি ক্ষতিপূরণ। উচ্চ আদালতের আদেশের পরও ক্ষতিপূরণ পাননি রাজধানীর কুড়িল এলাকায় সুপ্রভাত বাস চাপায় নিহত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। ১০ লাখ টাকা ক্ষতিপূরণের আদেশের বিরুদ্ধে বাস মালিক আবেদন করায় ঝুলে যায় ক্ষতিপূরণের বিষয়টি। তবে উচ্চ আদালতের আদেশে ক্ষতিপূরণ পেয়েছে গত বছরের ২৯শে জুলাই জাবালে নূর পরিবহনের চাপায় নিহত ২ শিক্ষার্থী রাজীব ও দিয়া। আদালতের নির্দেশে প্রত্যেক পরিবারকে ৫ লাখ টাকা দিয়েছে জাবালে নূর কর্তৃপক্ষ। সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরো থাকছে। তুরাগ নদীর বিশাল এলাকা দখল করে প্লট আকারে বিক্রির অভিযোগ বিআইডব্লিউটি এর। 2 হাউজিংয়ে চলল অভিযান। চলমান উন্নয়নকে টেকসই করতে বিজ্ঞান শিক্ষা ও গবেষণার উপর আরো গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, গবেষণার মধ্য দিয়েই উন্নত সমাজ গড়ে তুলতে হবে। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বঙ্গবন্ধু ফেলোশিপ, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে গবেষণা অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিএনপি জামাতের শাসনামলে গবেষণার পথ তারা বন্ধ করে দিয়েছিল বলেও অভিযোগ করেন শেখ হাসিনা। দেশের বিভিন্ন খাতে উন্নয়নের পেছনে শুধু বিদেশি বিনিয়োগ আর নীতিগত সিদ্ধান্তই কাজ করেনি, ফল এসেছে নানা মাত্রার গবেষণাতেও। জাতীয় পর্যায়ে দক্ষ ও বিশেষ যোগ্যতা সম্পন্ন বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং গবেষক তৈরির জন্য আওয়ামী লীগের প্রথম মেয়াদ থেকেই রাষ্ট্রীয়ভাবে প্রণোদনা দেওয়ার কর্মসূচি চালু হয়। তারই ধারাবাহিকতায় বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 14 জনকে বঙ্গবন্ধু ফেলোশিপ, 30 জনকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ এবং 37 জনকে বিশেষ গবেষণা অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিবর্তিত প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে বিজ্ঞান গবেষণা আরও এগিয়ে নিতে হবে। জানান, উন্নয়ন টেকসই করতে গবেষণার কোনো বিকল্প নেই। বিশ্বটাই হচ্ছে একটা পরিবর্তনশীল তথ্য প্রযুক্তির যুগ এখন, তো যুগের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। অর্থনীতির যে আজকে আমরা উন্নতি করছি সেটা আমাদের টেকসই করতে হবে, আর সেদিকে লক্ষ্য রেখেই আমাদের একমাত্র গবেষণাই দিতে পারে আমাদের সেই পথ। সমুদ্র সম্পদ, মহাকাশ সহ বিজ্ঞানের বিভিন্ন শাখায় গবেষণা কার্যক্রম আরও সম্প্রসারিত করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী প্রশ্ন তোলেন, স্বাধীনতায় যারা বিশ্বাস করে না তারা কি করে দেশের উন্নয়ন করবে? বিশাল সমুদ্র সীমা আমরা অর্জন করেছি, এই সমুদ্রের উপরেও আমাদের গবেষণা একান্তভাবে প্রয়োজন। যারা স্বাধীনতায় বিশ্বাস করে নাই, যারা এখনো যেমন অগ্নিসন্ত্রাস করে মানুষ হত্যা করে, জঙ্গিবাদ সন্ত্রাসকে যারা লালন পালন করে, তারা দেশের উন্নতি চায় না। উন্নত দেশ গঠনে প্রযুক্তি ও সম্ভাবনার সব ক্ষেত্র কাজে লাগিয়ে সমাজকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। বিজ্ঞানী, প্রযুক্তিবিদ এবং গবেষক তৈরি হোক, সেটাই আমাদের লক্ষ্য। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দুই পাড়েই এখন দৃশ্যমান পদ্মা সেতু। জাজিরার পর এবার মাওয়া প্রান্তে বসানো হলো সেতুর স্প্যান। 10ম স্প্যানটি বসার মধ্য দিয়ে দৃশ্যমান হলো পুরো 1.5 কিলোমিটার সেতু। সামনের দিনগুলোতে এই প্রান্তে একাধিক স্প্যান বসানোর ব্যাপারে আশাবাদী প্রকল্প পরিচালক। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এহসান জুয়েল। চৈত্রের সকালে পৌষের রূপ, চোখের সামনে দেয়াল তুলে আছে ঘন কুয়াশা, আকাশে মেঘের ঘনঘটা। সব মিলে তাই প্রতিকূল আবহাওয়ায় শুরুতে সংশয় ছিল স্প্যান উঠানোর ব্যাপারে, তবে বুধবার সকাল 8:30টার পর ইতিবাচক সাড়া মেলে প্রকৌশলীদের কাছ থেকে। 8 ঘন্টার ব্যবধানে মাওয়ার ইয়ার্ড থেকে স্প্যানটি নিয়ে আসা হয় 1.5 কিলোমিটার দূরের মাঝ নদীতে, নির্ধারিত 13 ও 14 নম্বর পিলারের কাছাকাছি। এরপর শুরু হয় স্প্যান বসানোর প্রস্তুতি। স্প্যানবাহী ক্রেনটি 2 পারে অ্যাঙ্করিংয়ের পর এটিকে পিলারের পজিশনে আনতে সময় লাগে প্রায় 4 ঘন্টা। অবশেষে তোলা সম্ভব হয় পিলারের উপর। জাজিরার পর এবার মাওয়া প্রান্ত স্প্যান বসানোয় আশাবাদী হয়ে উঠছেন 2 পারের মানুষ। খুবই ভালো লাগছে, কারণ আমাদের দেশের একটা সম্পদ, এটি সবচেয়ে বড় উন্নত। একটার পর একটা এরকম স্পেনের কাজগুলো উঠতেছে, আমাদের লাভ হইতেছে, আমাদের ভালো লাগতেছে। পদ্মা সেতু যে স্পেন বসতেছে তাতে আমাদের খুবই আনন্দ লাগে। মুরব্বীরা বলে গেছে স্বপ্নের একটা সেতু হইবে এক সময়, আসলে স্বপ্নের সেতু বাস্তব হইতেছে।
চলতি মাসে আরও একটি স্পেন বসানোর পরিকল্পনা আছে সেতু কর্তৃপক্ষের। সামনের দিনগুলোতে ধীরে ধীরে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে জানালেন প্রকল্প পরিচালক। আমাদের কাজের গতি আমরা আরেকটু দ্রুত করার জন্য আমাদের চিন্তা ভাবনা কীভাবে করা যায় সে নিয়ে আমরা কাজ করছি। মূল হলো আমাদের প্রোগ্রেসটাকে আরও বাড়ানো যায় কিনা। এখন একটা করতেছি, দুইটা করা, দুইটার পরে আরও বাড়ানো যায় কিনা, সেটা আমরা আগে দুইটা করি, তখন দেখতে হবে যে আমরা আরও পারি কিনা। দশম স্পেনটি মাওয়া প্রান্তে বসানো হলেও এর পরের স্পেনটি আবার বসানো হবে জাজিরা প্রান্তে আগের 8টির সঙ্গেই। এরপর কাজ আবার সরিয়ে আনা হবে স্পেনটির পাশে। মাওয়া প্রান্তে বেশ কিছু পিলার দৃশ্যমান হলেও এতদিন এখানে স্পেন বসানো যায়নি কারিগরি কারণেই। দশম স্পেনটি বসানোর মধ্য দিয়ে সে অপেক্ষার অবসান ঘটল। তবে সামনে ঘোর বর্ষায় তীব্র স্রোতের কারণে এখানে কাজ করা দুরূহ হয়ে পড়বে। যদিও নদীতে আরও 10টি পিলার দৃশ্যমান থাকায় দ্রুত কাজ এগিয়ে নেওয়া গেলেই মিলন ঘটবে প্রত্যাশা ও প্রাপ্তির। ইহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। আসছে ডিসেম্বরেই চালু হচ্ছে মেট্রো রেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত রুট। 2020 সালের মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রুট চালুর লক্ষ্যে কাজ চলছে। প্রকল্প সংশ্লিষ্টরা জানান 2019 সালের মধ্যে শেষ করা হবে রেল লাইন স্থাপনের কাজ। এদিকে রাজধানীর প্রাণকেন্দ্রে এ নির্মাণ কাজের কারণে ভোগান্তি যেন না বাড়ে সে লক্ষ্যে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে কর্তৃপক্ষ। আজহার লিমনের রিপোর্ট। দিন কি রাত, শুধু কাজ আর কাজ। প্রথম ধাপে এরই মধ্যে দৃশ্যমান হয়েছে রেল লাইনের 3 কিলোমিটার ভায়াডাক্ট। জোরে সোরেই চলছে মেট্রো রেলের দ্বিতীয় ধাপ আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজও। কাজ 24 ঘন্টায় চলে, রাত্রে লাইট লাগানো থাকে, মেশিনই সব কাজ করে, মানুষ শুধু হেল্পার। মেট্রো রেলের 20 কিলোমিটারের মধ্যে 2 বছরে পুরোদমে কাজ চলেছে উত্তরার এই দেয়াবাড়ি থেকে আগারগাঁও। গেল বছরের অগাস্ট থেকে শুরু হয় মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ। শহরের প্রাণকেন্দ্র, ফার্মগেট, কারণ বাজার, বাংলা মোটর কিংবা শাহবাগের মতো এলাকায় দ্বিতীয় ধাপের এই নির্মাণ কাজ কতটা এগিয়েছে? সার্বিকভাবে এই অংশের যে অগ্রগতি এটা এখন 6%-এর মতো। এই 1 বছর 9 মাসের ভিতরে আমরা বিশ্বাস করি যে আমরা এই কাজটা শেষ করে দিতে পারবো। আগারগাঁও থেকে কারওয়ান বাজার পর্যন্ত 3 কিলোমিটার লাইনে এখন চলছে পাইলিংয়ের কাজ। এরই মধ্যে শেষ হয়েছে প্রকল্প এলাকার মাটির তলদেশের ইউটিলিটি তার স্থানান্তর ও চেক বোরিং। এই এলাকার 3টি স্টেশন সহ মতিঝিল পর্যন্ত 7টি স্টেশনের জন্য ভূমি অধিগ্রহণ শেষে নির্মাণ কাজও চলছে সমান তালে। মিরপুরে আমরা কিন্তু 11 মিটার অকুপাই করেছিলাম। এখানে কিন্তু দেখবেন প্রথম যখন আমি চেক বোরিং করেছি, টেস্ট বোরিং করেছি, আমি একটা ছোট্ট জায়গা হয়তো 2.5 মিটার বা 3 মিটার করেছি। যখন ভায়াডাক্টটা ইরেকশন শুরু হবে আমি সেই সময়টাতে যাইয়া আমি 11 মিটারে যাব। আমরা চাই যে মানুষের যাতায়াত ন্যূনতম একটা সহনীয় পর্যায়ে যাতে রাখা যায়। নভেম্বরে জাপান থেকে দেশের মাটিতে আসবে মেট্রো রেল। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে উত্তরা থেকে আগারগাঁও এবং আগামী বছর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চলবে বহুল কাঙ্ক্ষিত মেট্রো রেল। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। রাত পোহালেই পশ্চিমবঙ্গের 2টি সহ ভারতের 91 আসনে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। প্রস্তুত ভোটাররা, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা। ডাউনলিংক করা বিদেশি চ্যানেলগুলোতে আইন অনুযায়ী কোনো বিজ্ঞাপন প্রচার করা যাবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এ কথা জানান তিনি। এ সময় দেশে ব্যবসা করতে হলে আইন মেনেই করতে হবে বলেও বিদেশি চ্যানেলের পরিবেশকদের হুঁশিয়ার করেন মন্ত্রী। সকালেই সচিবালয়ে বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকো নেতাদের সঙ্গে বৈঠকে উঠে আসে এসব সমস্যা। সময়ের প্রয়োজনেই কেবল নেটওয়ার্ককে ডিজিটাল করা সহ বৈঠকে বিভিন্ন দাবি তুলে ধরেন অ্যাডকো নেতারা। বিটিভির আমল ছিল, তখনও কিন্তু বিদেশি বিজ্ঞাপনের জন্য মডেল হলে 25% প্রিমিয়াম আর মেক হলে ফার্দার 25% প্রিমিয়ামের একটা ব্যাপার ছিল। সরকারের কাছ থেকে আমরা সহযোগিতা চাবো এই আইনটা প্রণয়নের জন্য। আমাদের ক্লিন ফিড না থাকাতে সমস্ত অ্যাডভার্টাইজমেন্টগুলো বাইরে থেকে আসছে। আমরা আশু এর একটা ভালো ফল এবং ফুল রেজাল্ট আমরা দেখতে চাই। সারা বিশ্বে এবং পাশের দেশেও ডিজিটাইজেশন হয়ে গেছে টেলিভিশন চ্যানেল কেবল অপারেটরদের। মাননীয় তথ্যমন্ত্রীকে সবিনয় অনুরোধ জানাবো তিনি যেন 1 বছরের একটা সময় বেঁধে দেয় যে এর ভিতরে ডিজিটাইজেশন করতে হবে। এ সময় ডাউনলিংক করা বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচারের কোনো এখতিয়ার নেই সে কথা পরিবেশকদের মনে করিয়ে দেন তথ্যমন্ত্রী। বিদেশি চ্যানেলে শুধুমাত্র বাংলাদেশি বিজ্ঞাপন নয়,
আইন অনুযায়ী কোনো ধরনের বিজ্ঞাপন দেখাতে পারে না। আইন যদি কেউ না মানে তাহলে তাদের লাইসেন্স বাতিল হতে পারে, 2 বছরের কারাদণ্ড হতে পারে এবং অর্থদণ্ড হতে পারে। বিদেশ থেকে বিজ্ঞাপন তৈরি করে দেশীয় চ্যানেলে প্রচার করায় বিজ্ঞাপন খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে জানিয়ে সে ব্যাপারেও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী। আমাদের দেশের কলাকুশলীদের ব্যবহার না করে আমাদের দেশের যারা বিজ্ঞাপন বানায় তাদেরকে কাজ না দিয়ে দেখা যায় বিদেশ থেকে বিজ্ঞাপন বানিয়ে আনা হচ্ছে সেকেন্ড গ্রেড শিল্পী দিয়ে। এতে আমাদের এই শিল্পটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমাদের শিল্পীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের কিছু বিধি কার্যকর করা প্রয়োজন। এটি আপনাদের সাথে আলাপ করে আমরা পরবর্তী পদক্ষেপ হিসাবে সেই কার্যক্রম ইনশাআল্লাহ গ্রহণ করব। আইন অমান্য করে ডাউনলিং করা বিদেশি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার করায় 1 এপ্রিল 2টি প্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেয় তথ্য মন্ত্রণালয়। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার চলমান অভিযানে বুধবার তুরাগ তীরে উচ্ছেদ চালানো হয়েছে আমিন মোহাম্মদ গ্রুপ ও বিশ্বাস বিল্ডার্সের হাউসিংয়ে। বিআইডব্লিউটি এর অভিযোগ, হাউসিং দুটি তুরাগের বিশাল এলাকা দখল করে ক্রেতাদের কাছে তা প্লট আকারে বিক্রি করছে। এদিনও নদী দখল করে গড়ে তোলা কয়েকটি বালুর গদি নিলামে দেওয়া হয়। নদী উদ্ধারে শুরু হওয়া 3য় পর্যায়ের অভিযানের 2য় দিনে বুধবার তুরাগ তীরের কয়েকটি বালুর গদি দখলমুক্ত করে তা তাৎক্ষণিকভাবে নিলামে দেয় বিআইডব্লিউটি। উচ্ছেদ করা হয় নদী তীরে গড়া অবৈধ স্থাপনাও। একাধিকবার নোটিশ প্রদান করা হয়েছে, তারা কর্ণপাত না করে অবৈধভাবে এখানে নদী ভরাট করে তারা বালির ব্যবসা পরিচালনা করে আসছেন। প্রায় 20 লক্ষ টাকার মতন নিলাম প্রদান করা হয়েছে। অভিযানে দেখা যায় তুরাগের সাভারের বিরুলিয়া অংশে বিশাল এলাকা জুড়ে নদীর জায়গায় হাজার হাজার গাছ লাগিয়ে গড়ে তোলা হয়েছে আমিন মোহাম্মদ ও বিশ্বাস বিল্ডার্সের 2টি আবাসন প্রতিষ্ঠান। বিআইডব্লিউটি জানিয়েছে হাউজিং কোম্পানি 2টি নদীর উভয় পাশে সড়ক তৈরি করে সেতু নির্মাণের কথা বলে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে আসছিল। আমিন মোহাম্মদ গ্রুপ এবং বিশ্বাস বিল্ডার তুরাগ নদীর বেশ কিছু অংশ তারা ভরাট করে অবৈধভাবে আপনার প্লট করে বিক্রি করার পায়তারা করছে। জনসাধারণকে এক ধরনের প্রতারণা করছে যে তারা এখানে ব্রিজ করবে। এ সময় হাউজিংয়ের সড়ক নির্মাণের জন্য ব্যবহৃত ইট ও বালু নিলামে বিক্রি করে দেওয়া হয়। মূল ঢাকা থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বের আলাদা এক সবুজ দিগন্ত। এ ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়ে প্রতিদিন এসব অবৈধ হাউজিংগুলো সাধারণ মানুষের কাছে প্লট বিক্রি করে আসছে। তাই বিআইডব্লিউটি বলছে, নদীর পাড়ের যে কোনো প্লট বা জমি কেনার ক্ষেত্রে সাধারণ ক্রেতাদের আরও অনেক বেশি সচেতন হতে হবে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, সাভার, ঢাকা। আগামী বছরের মধ্যে সব বাস কোম্পানিকে 6টি কোম্পানির অধীনে এনে 22 রুটে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাইদ খোকন। বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা জানান মেয়র। কোম্পানিগুলোকে 6টি কোম্পানির আওতায় এনে বাস রুট পরিচালনা করা হবে এবং সেই বাস রুটের সংখ্যা হবে 22টি। আমাদের জনগণের সেবা প্রদানের মধ্য দিয়ে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। নরসিংদীর রায়পুরায় একই পরিবারের 4 জন দগ্ধের ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার 2 জন জবানবন্দি দিয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরেই বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে পুলিশের কাছে স্বীকার করেছে তারা। এর আগে দুপুরে রায়পুরা থানায় 7 জনের নাম উল্লেখ করে মামলা করেন দগ্ধ 3 শিশুর বোন রত্না আক্তার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার 2 আসামি মামুন ও রবিন জানায়, রায়পুরা উপজেলার লোচনপুরের দুলাল মিয়া হত্যাকাণ্ডের পর শামসুল মিয়ার 2 ছেলে সোহাগ ও বিপ্লব মিয়াকে আসামি করা হয়। এরপর থেকে শামসুল মিয়ার পরিবার গা ঢাকা দিয়েছিল। আদালত থেকে কিছুদিন আগে বিপ্লব জামিনে মুক্তি পায়। এরপর সোমবার বিকেলে নিজ বাড়িতে আসেন বিপ্লব মিয়ার পরিবারের সদস্যরা। আসার পরপরই ভোরে নিজ বাড়িতে অগ্নিদগ্ধ হয় বিপ্লব মিয়ার 3 বোন ও ফুপু। পরিবারের সবাইকে হত্যার উদ্দেশ্যে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ স্বজনদের। প্রতিবেশী যারা, তাদের সাথে এদের জায়গা জমি নিয়ে বিরোধ আছে। এই বিরোধকে কেন্দ্র করে মারধর করার উদ্দেশ্যে বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আগে একটা পরিকল্পনা কয়েকজনে মিলে করেছিল। তারা ওইখানে ওই রুমের ভিতরে আগুন দিয়েছিল। সন্দিগ্ধ হিসেবে 2 জনকে আমরা আমাদের পুলিশের হেফাজতে নিয়েছিলাম। প্রাথমিকভাবে আমাদের কাছে ঘটনাতে তাদের সম্পৃক্ত থাকার কথা আমাদের কাছে স্বীকার করেছেন। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ লুৎফর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে জৈন্তাপুরের হরিপুর এলাকায় নিজ বাসভবন থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায় সকালে অফিসে যেতে দেরি হওয়ায় সহকর্মীরা লুৎফর রহমানকে বেশ কয়েকবার ফোন করেন। ফোনে না পেয়ে তার বাসভবনে যান গ্যাস ফিল্ডের কর্মীরা। এ সময় জানালা দিয়ে কক্ষের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন তারা। পরে পুলিশ এসে দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 2 সন্তানকে নিয়ে তার স্ত্রী ঢাকায় থাকায় এই বাসভবনে একাই থাকতেন লুৎফর রহমান। 2018 সালের 8 এপ্রিল সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন তিনি। টাঙ্গাইলে অবৈধভাবে গড়ে উঠেছে ভ্রাম্যমাণ সিএনজি ফিলিং স্টেশন। অভিনব কায়দায় জেলা প্রশাসনের নাকের ডগায় একটি চক্র গড়ে তুলেছে এই স্টেশন। বিভিন্ন উপজেলায় কাভার্ড ভ্যানে 1.5 শতাধিক গ্যাসের সিলিন্ডার থেকে পাইপ দিয়ে ডিসপেন্সার মেশিনের মাধ্যমে গাড়িতে বিক্রি হচ্ছে গ্যাস। ফায়ার সার্ভিস বলছে, সিলিন্ডারের মাধ্যমে গাড়িতে গ্যাস সরবরাহে ঘটতে পারে যে কোনো সময় ভয়াবহ বিস্ফোরণ। বিষয়টি নজরে নেই জানিয়ে জেলা প্রশাসক জানান, এটা পুরোপুরি অবৈধ। আর অবৈধ এ ব্যবসার মালিকরাও স্বীকার করেন তাদের কোনো অনুমতিপত্র নেই। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। দেশে প্রায় প্রতিদিন গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনা ঘটছে, অথচ এক শ্রেণীর লোভী ব্যবসায়ী নিয়ম নীতির তোয়াক্কা না করে অবিশ্বাস্যভাবে গড়ে তুলেছেন ভ্রাম্যমাণ সিএনজি ফিলিং স্টেশন। একটি কাভার্ড ভ্যানে 1.5 শতাধিক বড় বড় গ্যাস সিলিন্ডার রেখে পাইপ দিয়ে ডিসপেন্সার মেশিনের মাধ্যমে সিএনজি প্রাইভেট কার সহ যানবাহনে গ্যাস সরবরাহ করছে। প্রতিটি কাভার্ড ভ্যানে 45,000 থেকে 50,000 টাকার গ্যাস থাকে। পাম্পে প্রতি সিএফটি সিএনজির মূল্য 40 টাকা হলেও তারা বিক্রি করছেন 50 থেকে 60 টাকায়। কোনো নিয়মকানুন না মেনে এভাবে গ্যাস বিক্রি করায় দুর্ঘটনার আশঙ্কা স্থানীয়দের। অনুমোদনবিহীন যদি তারা এভাবে ব্যবসা চালিয়ে যায় তাহলে আমার মনে হয় এই এলাকার জন্য বড় ধরনের একটা বিপজ্জনক অবস্থা ঘটতে পারে। ঢাকা শহরে আগুন লেগে পুড়ে যাইতেছে, আমাদের এলাকাতে এরকম হোক এটা আমরা চাই না। নিরাপত্তা যতটুকু করা দরকার ততটুকু করে এরপর এই জিনিসটা করা উচিত। এদিকে পুলিশের নজরদারির কারণে হাইওয়েতে উঠে গ্যাস নিতে না পারা সিএনজি চালকরা এর সবচেয়ে বেশি লাভবান হয়েছেন। গ্যাস থাকলে মনে করেন যে কোনো টাইম আমি পাইতেছি, মেন রোডে আমার গরম লাগতেছে না। যেমন গ্যাস নাই তো একটু গ্যাস হলো আমাকে টাই গায়ে আর। সখীপুরের পেট্রোল পাম্পে গড়ে তোলা ভ্রাম্যমাণ সিএনজি ফিলিং স্টেশন মালিক রেহানা বেগম স্বীকার করেন, গ্যাস বিক্রির কোনো বৈধ কাগজপত্র তার নেই। আর এটা বন্ধের দাবি জানিয়েছেন জেলা সিএনজি পাম্প মালিক সমিতির সভাপতি। গ্যাসের ব্যাপারে আমার এখনো কোনো কাগজপত্র নেই, এটা এক ধরনের অন্যায় বলা চলে। আমার বিজনেস না হয় তাহলে এটা হয়তো আমি সরাই দিব। গ্যাস বিক্রি করাটাই সম্পূর্ণ অবৈধ, বেআইনি। কোনো দুর্ঘটনা ঘটে এটা ম্যাসিভ দুর্ঘটনা হবে, অনেক জানমালের সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটবে। টাঙ্গাইল ফায়ার সার্ভিস বলছে, কাভার্ড ভ্যান থেকে গাড়িতে সিএনজি বিক্রি মারাত্মক ঝুঁকিপূর্ণ। যখনই গ্যাস সিলিন্ডার একটা ব্লাস্ট হবে, এটার বাড়িতে প্রত্যেকটা সিলিন্ডার ব্লাস্ট হবে এবং আশেপাশে যা থাকবে সব একবার ক্ষতিগ্রস্ত হবে, মানুষ তো বাঁচবেই না। আর জেলা প্রশাসক জানালেন, ভ্রাম্যমাণ সিএনজি ফিলিং স্টেশনের কোনো তথ্য তার জানা নেই, এর কোনো অনুমোদন দেয়া হয়নি বলেও জানান তিনি। স্টেশন যেখানে স্থাপন করে সেক্ষেত্রে আমরা অনুমতি দিই, এভাবে মোবাইল গ্যাস বিতরণ কেন্দ্র স্থাপনের ক্ষেত্রে এটা আমরা জানাই ছিল না, আমরা এটা জানিও না। অবৈধ ভ্রাম্যমাণ সিএনজি ফিলিং স্টেশনের মালিকরা জানায়, চট্টগ্রামের ব্যবসায়ীরা এই অভিনব পদ্ধতির উদ্যোক্তা। মূলত তারা রাতের অন্ধকারে বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন থেকে বড় বড় সিলিন্ডারে গ্যাস কেনেন 45 টাকা সিএফটি দরে। জেলার সখীপুরে 2টি, ভুয়াপুরে 1টি এবং মধুপুরে 2টি ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন রয়েছে। সময় সংবাদ, টাঙ্গাইল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বাঁচানো গেল না ফেনীতে আগুন হামলার শিকার মাদ্রাসা ছাত্রী নুসরাতকে, কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেলে মৃত্যু। বাস চাপায় পা হারানো রাসেলকে ক্ষতিপূরণের 5 লাখ টাকা দিল গ্রিন লাইন, বাকি 45 লাখ টাকা দিতে 1 মাস সময় দিল আদালত। চলমান উন্নয়ন টেকসই করতে বিজ্ঞান শিক্ষার উপর গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করে না তাদের দ্বারা দেশের পরিবর্তন সম্ভব নয়। মাওয়া প্রান্তে বসানো হলো পদ্মা সেতুর 10ম স্প্যান, এখন দৃশ্যমান 1.5 কিলোমিটার সেতু, চলতি মাসেই বসবে আরও একটি স্প্যান। এবং আইন অনুযায়ী ডাউনলিঙ্ক করা বিদেশি চ্যানেলে সম্প্রচার করা যাবে না কোনো বিজ্ঞাপন, জানালেন তথ্যমন্ত্রী, হুঁশিয়ার করলেন পরিবেশকদের। এই ছিল রাতের সময়ে। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।